কিভাবে অযত্নে কোথায় পড়েছিল, তারপরে সেটা কিভাবে এরকম সারা পৃথিবী জুড়ে প্রকাশের আলোতে এলো, আজকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা। আমরা আগেও বলেছি যে ভারতের ঐতিহাসিকরা ইতিহাস রচনা করার থেকে এখানকার যে মাইথোলজি আছে, মানে তাকে আপনারা হিন্দু মাইথোলজি বলতে পারেন আর ব্রাহ্মণের সাহিত্য বলতে পারেন, এই ব্রাহ্মণের সাহিত্য আর হিন্দু মাইথোলজি এইগুলো লিখতে বেশি ভালোবেসেছেন, কিন্তু ইতিহাস রচনা করতে একেবারে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে আরো বলা যায় যে এরা, এই যে ঐতিহাসিকেরা, তারা ইতিহাস খোঁজার নাম করে ভারতের আসল ইতিহাসকে ধ্বংস করে দিয়েছে। আমরা পরিষ্কার করে বলছি যে এই যে ইউরেশিয়ান যাযাবরেরা ভারতে আসার পর তাদের পরিচয়টাকে গোপন করে রাখার জন্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভেগ ধারণ করেছে। এটা আপনারা একেবারে একটা পরগাছার মতো তুলনা করতে পারেন। পরগাছার কোনো শিকড় থাকে না, তারা একটা শিকড় যুক্ত বড় গাছের উপরে তারা বসে, সেই গাছের রস খেয়ে বড় হয়, কিন্তু আখেরে ওই বড় গাছটাকেই ধ্বংস করে দেয়। তো ইউরেশিয়ান যাযাবরেরা ভারতে ঢুকে ভারতের ইতিহাসকে এইভাবে ধ্বংস করে তারা একেবারে গাঁজাখুরি জুমলাবাজি যে মাইথোলজি, সেই মাইথোলজির গল্প কাহিনী ফেঁদে তুলেছে। আর ঘটনাক্রমে তারা এই ইউরেশিয়ান যাযাবরদের আপনারা কি নামে দেখবেন? এরা কি ব্রাহ্মণ? এই যে ব্রাহ্মণ শব্দটি আসলে ভারতীয় ইতিহাসের বামানা শব্দ থেকে এরা হাইজ্যাক করেছে, চুরি করেছে। এই চৌর্য কাজটি ওরা করেছে ইসলামিক পিরিয়ডে, তার আগে ওদের কোনো পরিচয় ছিল না। অর্থাৎ ওরা লুকিয়ে থাকতে ভালোবাসত, জন্যেই ওরা ইতিহাস রচনা করেনি ধরা পড়ে যাওয়ার ভয়ে। অথচ এই ভারত ঐতিহাসিক সমৃদ্ধশালী একটি ভূখণ্ড। এই দেশটির ইতিহাস অত্যন্ত প্রাচীন ইতিহাস, একেবারে ৬৫,০০০ বছরের ইতিহাস আছে এর। যদি অ্যানথ্রোপোলজিক্যাল দিক থেকে ধরি আমরা, তাহলে ৬৫,০০০ বছরের ইতিহাস আছে। সেটা যদি আপনারা ভাগ করেন শিকার যুগ, কৃষি যুগ, কৃষির পরে নগরপত্তন, এইভাবে যদি ভাগ করেন, তাহলে দেখবেন শিকার যুগে আমাদের বিভিন্ন কেভগুলো রয়েছে, সেই কেভগুলোতে শেল্টার হিসেবে মানুষ বসবাস করছে। তার বয়স ৪০,০০০ থেকে ৫৫,০০০ বছর বয়স। এতদিন মানুষ এখানে সিভিলাইজড করছে। যদি ঐতিহাসিক কালে আসেন, প্রত্নতাত্ত্বিক কালে আসেন, তাহলে আমরা দেখতে পারবো যে মেহেরগড়, হরপ্পা, মহেঞ্জোদড়ো থেকে যে বঙ্গ সিভিলাইজেশন, যেটা নিয়ে আমরাই প্রথম প্রশ্ন তুলছি যে মেহেরগড়, হরপ্পা, মহেঞ্জোদড়ো থেকে বঙ্গ সিভিলাইজেশন অনেক প্রাচীন। এই প্রশ্ন আমরা তুলেছি ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে, এবং তার প্রমাণ দিয়েছে আমাদের যারা অ্যানথ্রোপোলজিস্ট, তারা প্রমাণ দিয়েছে। এই দেশের ইতিহাসের মধ্যে রয়েছে নন্দ বংশের ইতিহাস, এই দেশের ইতিহাসের মধ্যে রয়েছে মৌর্য বংশের ইতিহাস, এই দেশের ইতিহাস একেবারে পাল যুগ পর্যন্ত সমৃদ্ধশালী ইতিহাস আছে। অথচ ভারতীয় ঐতিহাসিকরা
কোনো একটি কারণে এই ইতিহাসগুলোকে হাইলাইট না করে তারা মাইথোলজির মদ খাওয়াতে ব্যস্ত থেকেছে ভারতীয় মানুষদের, যার জন্য একেবারে জন্ম থেকেই ঐতিহাসিকভাবে একটি বন্ধা প্রজন্মের জন্ম হয়েছে ভারতে। তারা ইতিহাস বলতে কিছুই বোঝে না। তারা যে মাইথোলজিগুলোকে ইতিহাস ধরে নিয়ে ভারতের সর্বনাশ করছে। গত ৩রা জানুয়ারি ২০২৬ দিল্লির পিথোরা কালচারাল কমপ্লেক্স নিউ দিল্লিতে দি লাইট অ্যান্ড দি লোটাস রিলিক্স অফ দি অ্যাওকেন্ড ওয়ান এই নামে একটি প্রদর্শনী, আন্তর্জাতিক প্রদর্শনী হয়েছে। সারা পৃথিবীর মানুষ সেখানে এসে ভারতের ইতিহাস চাক্ষুষ করেছে। ঘটনাক্রমে এই যে প্রদর্শনী, সেই প্রদর্শনীর উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भगवान बुद्ध के पवित्र रेलिक्स को अपने बीच पाकर हम सभी धन्य हैं। আবরণটাকে আমরা উন্মোচন করতে চাইছি, যেটা ৩ তারিখে দিল্লিতে হয়েছিল। সেই আবরণ কোথা থেকে ঢেকে গেল, কি করে ভারতের মানুষ ভারতের ইতিহাসকে ভুলে তারা বিপদচালিত হলো, সেই পুরো বিষয়টাকেই আজকে প্রথম পার্টে আপনাদের ধরাবো। যে এই যে ভগবান বুদ্ধের যে অবশেষ, যেটা বললেন নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, সেটা তিনি বললেন ভারতে আবার ফিরে এসেছেন। আমাদেরই পরম্পরা, তাই ভারত গর্বিত। যখন এই যে রিলিক্সগুলোকে খোঁড়াখুড়ি হয়, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুড়ি হয়, এবং খোঁড়াখুড়ির পরে কোথায় সেটা ছিল, সেই অরিজিনাল যে ডকুমেন্টারি আজকে প্রথম পার্টে আপনাদের দেখাবো। যে বুদ্ধের অবশেষ খোঁড়াখুড়ির পরে কোথায় রাখা হয়েছিল, আপনারা দেখে মন খারাপ হয়ে যাবে। কারণটা হচ্ছে যে বুদ্ধের ইতিহাস অবশেষ, বুদ্ধের স্মৃতি জড়িত তার দেহাবশেষ, সেটা কোন জায়গায় কিভাবে ছিল, সেই বিষয়টাকে আপনাদের দেখাবো আজকের প্রথম পার্টটা। ভগবান বুদ্ধের মহাপরিনিব্বাণ। বুদ্ধিজমে মৃত্যু নেই, বুদ্ধিজমে আছে জ্ঞান এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত হয়, এই জন্যেই তাকে বলা হয় নিব্বাণ। এই নিব্বাণ, মহাপরিনিব্বাণের পরে তার যে অঙ্গ ধাতু, সেই অঙ্গ ধাতু অনুগামীদের মধ্যে, সেখানে রাজা হতে পারে, সেখানে বড় বড় শেঠ হতে পারে, সেই সমস্ত অনুগামীদের মধ্যে বিতরণ করা হয়। এবং অনুগামীদের ভিক্ষু সংঘ বলে দেয় যে যারা এই বুদ্ধের অঙ্গ ধাতু গ্রহণ করছেন, তারা এই অঙ্গ ধাতুর ওপরে বুদ্ধ বিহার নির্মাণ করতে হবে। তো বুদ্ধ বিহার নির্মাণ করার জন্য এই অঙ্গ ধাতুগুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যায়। এর মধ্যে আপনারা জানেন এই দন্ত ধাতুর উপর গড়ে উঠেছিল আমাদের দন্তপুরী, অর্থাৎ একালের যে পুরী মন্দির, সেই মন্দিরটি বুদ্ধের দন্ত ধাতুর উপর নির্মিত বিহার, সেটাকে হাইজ্যাক করেছে পাণ্ডা পুরোহিতের দল, এবং সেগুলো পরতে পরতে বহু গ্রন্থে, এমনকি বিবেকানন্দ সেই গ্রন্থেও লেখা আছে, এবং যিনি আর্য সমাজ প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী, তার গ্রন্থেও লেখা আছে যে দন্তপুরীকে ব্রাহ্মণাইজেশন করার জন্য ওটাকে গ্রহণ করা হয়েছে। তো এরকম ভাবে বিভিন্ন জায়গায় এই যে ধাতু দেহাবশেষ, সেই দেহাবশেষ বুদ্ধের শরীর বলা হয়, সেটা সুন্দর করে অস্থি কলস, আপনারা জানেন অস্থি কলস বা কাস্কেট,
এই দুটো কায়দাতে অস্থি কলস অথবা কাস্কেট, এই দুটি আকারে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে সেখানে ওই বুদ্ধ যে অবশেষ দেহাবশেষকে রেখে তার উপর নির্মিত হয় বুদ্ধবিহার। এই যে গত ৩রা জানুয়ারি ২০২৬ নিউ দিল্লিতে যেটি প্রদর্শিত হলো, যে অবশেষ প্রদর্শিত হলো, সেই অবশেষটি হলো পিপরা হাওয়া। কোনো গাছের নাম কিংবা গ্রামের নাম থেকে এই নামকরণ হয়েছে। এই যে পিপলি হাওয়া নাম হয়েছে পিপল বনম, লেখা আছে মহাবংশে, লেখা আছে পিপল বনম। এই অংশে এই বুদ্ধ বিহারটি গড়ে ওঠে। ঘটনাক্রমে 1897 সালে উইলিয়াম ক্লাক্সটন পেপে, একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার, তিনি লুম্বিনীতে বুদ্ধের জন্মস্থান বলে যে খোঁড়াখুড়ি হচ্ছিল সেই সময়, সেটাতে উৎসাহিত হয়ে তিনি তার যে এরিয়া, ইঞ্জিনিয়ারের যে এরিয়া, সেই এরিয়াতে দেখেন একটা স্তূপ রয়েছে, মাউন্ট রয়েছে, সেই মাউন্টটা খোঁড়াখুড়ির জন্য তিনি চেষ্টা করেন। তাকে উৎসাহিত করে একজন বড় নামকরা মানুষ ভিনসেন্ট স্মিথ, তাকে উৎসাহিত করে যে হ্যাঁ, সম্রাট অশোক এরকম বহু যে স্তূপ, সেই স্তূপগুলোতে সেখানে তিনি রিপেয়ার কাজ করেছেন এবং তিনি পূর্ব বুদ্ধদের তাদেরকে উৎসর্গ করছেন নিজের জীবনকে, সেটা তিনি লিখে গেছেন। এগুলো তিনি ভিনসেন্ট স্মিথ যখন উইলিয়াম ক্লাক্সটনকে বলেন, ক্লাক্সটন পেপে তাকে বলেন, তখন তিনি ঝোপ ঝাড় জঙ্গল পরিষ্কার করে খুঁড়তে শুরু করেন। খুঁড়তে খুঁড়তে 18 ফুট নিচে গিয়ে বড় ইটের দেয়াল তিনি আবিষ্কার করেন, বড় ইটের দেয়াল। সেই বড় ইটের দেয়াল আরো খুঁড়তে খুঁড়তে একটা বড় পাথর, সেই পাথরটাকে সরিয়ে অবাক হয়ে যান এই ব্রিটিশ ইঞ্জিনিয়ার। তিনি যেগুলো পান সেগুলো 5টি পাত্র আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা দেখুন সেই 5টি পাত্র দীর্ঘদিন 2 পুরুষ ধরে খাটের তলায় পড়ে আছে একটা বাক্সের মধ্যে। তারা মনে করছে এটা যদি আমরা নিলামে বিক্রি করি তাহলে এখান থেকে প্রচুর প্রচুর কিছু উপার্জন হতে পারে। তাদের কাছে ওটা কার কি অবশেষ এটার কোনো গুরুত্ব নেই। পিপলি হাওয়া থেকে এটা আবিষ্কার হয়েছে, সেখানে বুদ্ধের জন্মস্থান বলে অনেকে মনে করছেন, কিন্তু তাদের কাছে এটা শুধুমাত্র অর্থ উপার্জনের কিছু মাল ছাড়া আর কিছু নয়। তাই সেই জন্য তারা নিলাম করার জন্য এটা সিদ্ধান্ত করে। কিভাবে অযত্নে কোথায় পড়েছিল, তারপরে সেটা কিভাবে এরকম সারা পৃথিবী জুড়ে প্রকাশের আলোতে এলো, আজকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা। এই যে অস্থি কলসটি পেপে দেখে অবাক হয়ে গেছে, এটা কি? তার গায়ে কিছু লেখা আছে। স্বাভাবিক কারণে তার মনে হয়েছে এটিকে যদি এক্সপার্টদের আমি দেখাতে পারি তাহলে বুঝতে পারবো এখানে কি লেখা আছে। তো তিনি এটাকে নকল করতে শুরু করেন। ওটাতে বুঝতে পারছেন না, কিন্তু যেভাবে আছে সেইভাবে নকল করতে শুরু করেন। নকল করাতে যারা ভাষাবিদ, যেমন ভিনসেন্ট স্মিথ, Now, quite amazingly, this little scrap of paper has survived. You can see that Willie Pepe has very carefully copied the characters on the urn. And then underneath it, you can see that Vincent Smith has given his first transcription of what it might mean. Ya Salila Nidani Buddhasa. And then if you turn this little scrap of paper over, on the back you find Vincent Smith's reply. And it begins, the relics appear to be those
of the Buddha himself. এই যে অবশেষ কলকাতাতেই এসেছিল, কলকাতাতেই ছিল এই অবশেষ। সে তখনকার যারা এই কলকাতার মিউজিয়ামের যারা দায়িত্ব ছিলেন, তারা এটা নিয়ে গর্ব করতে পারতেন। এটা হতে পারত একটা বিস্ময়কর জায়গা, কলকাতা মিউজিয়াম। So, Harry, you've been staring at this for a long time. Is this a fake? I can definitely say this is not a fake. I can definitely say this is not a fake. গবেষক সরাসরি প্রশ্ন করছেন যে হ্যারি, তুমি দীর্ঘদিন এই গবেষণা করছো, সমস্ত প্রত্নতাত্ত্বিক যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে তুমি ভালো করে তার যে কার্বন ডেটিং করে সেটা অরিজিনাল কি নকল সেটাকে ধরতে পারছো। তুমি অনুগ্রহ করে বলো এটা কি একটি ফেক? I can definitely say this is not a fake. গত ৩রা জানুয়ারি আবার এই বুদ্ধা রিলিক্স ভারতে ফিরে এসেছে। আপনারা দেখলেন জুয়েলারিগুলো, অর্নামেন্টসগুলো, বিভিন্ন কিছু দেখলেন। এবং এই ঘটনার পরে গোটা বিশ্ব জুড়ে যে আলোচনাটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে ভারতীয় ঐতিহাসিক যারা, তাদের নির্বুদ্ধিতার উপরে আঙুল তুলছে মানুষ। এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিকতার উপরে আঙুল তুলছে, তেমনি ভাবে যারা গবেষকেরা তারা আঙুল তুলছে যে ভারতের ইতিহাসকে আবিষ্কার করতে হচ্ছে ইউরোপিয়ানদের, আবিষ্কার করতে হচ্ছে জাপানিজদের, আবিষ্কার করতে হচ্ছে অন্যান্য দেশ থেকে আসা মানুষদের, এই পৃথিবীকে জানানোর জন্যে যে পৃথিবীতে এমন কিছু মানুষ এই ভারতেই জন্মগ্রহণ করেছিলেন যারা বিশ্ব শান্তির কথা বলেছেন,